নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ শোনাবো উপন্যাসের ৭ম পর্ব। সোনার মতো চকচকে ব্রাশো দিয়ে মাজা পেতলের বোতামাটা কালো লম্বা কোট পরা স্টেশন মাস্টার লাল নীল আলোর বাক্স দোলাচ্ছিলেন এতক্ষণ। গাড়ি পাশ করিয়ে ফিরে আসতে আসতে থমকে দাঁড়ালেন সোমনাথকে দেখে। আলোটা তুলে ধরলেন একটু উঁচুতে, বললেন, আপনি কি? আগে আমি কলকাতা থেকে আসছি, এখানে জমিদার বাড়ি যাবার। ও, বুঝতে পেরেছি, অমরনারায়ণ চৌধুরীর বাড়ি তো? আরে এই হরেকেষ্ট! নীরব স্টেশন তার হঠাৎ ডাকের চওড়া আওয়াজে প্রতিধ্বনিত হল। বেটা, ওখানে হাবার মতো দেখছিস কি শুনি? আর এদিকে ইনি এসে দাঁড়িয়ে আছেন। ছুটতে ছুটতে একটা ঢ্যাঙা লোক অন্ধকার বেয়ে চলে এলো কাছে। সোমনাথ কুণ্ঠিত হয়ে বলল, আজ্ঞে আমি জানি, আপনারা হলেন গিয়ে ওই কি বলে না, প্রাতঃস্মরণীয় পুরুষ। আপনাদের নাম মুখে নিলেও পুণ্যি। তা আপনি যান, চলে যান এর সঙ্গে। শুনেছি অসুখ বড়ই বাড়াবাড়ি। অসুখ? সোমনাথ অবাক। ওরে, আবার ওখানে খুটখুট করছিস কি 1 ঘন্টা ধরে? নিয়ে জানা তাড়াতাড়ি। আচ্ছা, আমি তবে আসি। আমরা বুঝলেন এই নামেই স্টেশন মাস্টার, আসলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাদের দিয়ে করানো হয়, বুঝলেন? না, এই স্টেশনে আমার আর পোষাবে না। এটা আবার একটা স্টেশন? হ্যাঁ, পাশপুকুর স্টেশনে যদি বদলি হই তখন দেখবেন। এখানে দাঁড়িয়ে যে একদণ্ড কথা বলবো তার উপায়টি নেই। কিরে, ঠিকঠাক আছে তো চেন ফেন? হরেকেষ্ট বিনীত হল, আজ্ঞে সব ঠিক। স্টেশন মাস্টার আবার সোমনাথের দিকে ফিরলেন। বুঝলেন, এই সারা গায়ে মাত্র একটি সাইকেল রিক্সা, জমিদার বাবুর নিজের রিক্সা। উনি এইটাতে চেপেই ভেড়িতে যান, মহলে যান, কখনো সখনো এখানে ওখানে বেড়াতে আসেন। তার রিক্সাটিও চমৎকার। এমন রিক্সা আপনি চুচরোতেও পাবেন না, অর্ডার দিয়ে তৈরি কিনা। তবে চলুন। তাড়া দিল হরেকেষ্ট। সোমনাথ এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করল ব্যাপারটা কি এদের উদ্দেশ্য, আর অসুখী বা কার। হরেকেষ্ট তাকে দ্বিধান্বিত দেখে আর একবার তাগাদা দিল। সোমনাথ আর কোনো প্রতিবাদ না করে তার সঙ্গে বাইরের দিকে এগিয়ে এলো আস্তে আস্তে। স্টেশন মাস্টার এত কম অবসরের মধ্যেও তার সঙ্গে সঙ্গে এলেন রেলিং ঘেরা সীমানার ধারে। ঈষৎ গলা খাটো করে বললেন, একটা কথা, যদি কিছু মনে না করেন। বলুন। আমার ছোট মেয়েটার আজ 3 দিন কান পেকে ব্যথা, দিনরাত কাঁদছে। যদি ফেরার বেলা একটু সময় হয়। এবার যেন ব্যাপারটা কি আন্দাজ করতে পারল সোমনাথ। বিপন্নভাবে বলল, আমাকে কি আপনি চিকিৎসক হিসেবে? তৎক্ষণাৎ জিভ কেটে স্টেশন মাস্টার এতখানি নিচু হলেন। আজ্ঞে না, তা কি আমি পারি? আমার ক্ষমতাটা কি? তবে যদি দয়া করে। স্টেশন মাস্টারের বিগলিত মুখখানা দেখা গেল না অন্ধকারে, কিন্তু গলার স্বরে তার মনের গদগদ ভাবটা বুঝে নিল সোমনাথ। একটু চুপ করে থেকে কি ভেবে বলল, আসব। আগে আপনারা হলেন গিয়ে ভবসংসারের ইষ্টকবচ, আপনাদের মতো কি আর কিছু? আচ্ছা, আসি স্যার, যাবার সময় কিন্তু। হ্যাঁ, ঠিক আসব। সোমনাথ বাইরে এসে দাঁড়ালো। পরিষ্কার ঝকঝকে আকাশ, চাঁদ উঠেছে, ঝিরঝির ঠান্ডা হাওয়া। কি মাস এটা? আশ্বিন না কার্তিকের শুরু? বুক ভরে নিঃশ্বাস নিয়ে ফুসফুস পবিত্র করল। তবে আপনি বসুন জুত করে। সাইকেলে চেপে বসল লোকটি, আর তার বাধ্য ছাত্রের মতো প্রশস্ত রিকশার গদিতে উঠে বসল সোমনাথ। আর বসেই অস্বস্তিতে ভরে গেল মন। ডাক্তার সেজে এখান থেকে গেলেও সেখানে গিয়ে কি কৈফিয়ত দেবে সে কথাটাই ভাবতে লাগলো বারবার। অন্যায়, ভীষণ অন্যায়। নেমে যাই, আমার নেমে যাওয়াই উচিত।
সামনে একটা ছায়া দেখে ক্রিং ক্রিং বেল দিচ্ছিল হরেকেষ্ট। জ্যোৎস্না ধোয়া পথ দিয়ে ধান ক্ষেত, পাট ক্ষেতের আলবে চমৎকার মসৃণ গতিতে সাইকেল চালাতে চালাতে এর মধ্যেই সে এগিয়ে এসেছে অনেকখানি। সোমনাথ অচেনা প্রান্তরের চারপাশে তাকিয়ে মনের ভাবনা মনে নিয়ে বসে রইল চুপচাপ। খানিক পরে জিজ্ঞেস করল, কার অসুখ? যদিও মনে মনে জানতই আর যারই হোক অরুন্ধতির নিশ্চয়ই নয়, তাহলে আর পয়সা খরচ করে কলকাতা থেকে ডাক্তার আনতেন না জমিদার। নিশ্চয়ই সেই ভদ্রমহিলারই মাথার ব্যারাম বা দেহের ব্যারামের রকম ফের রয়েছে। তবু কৌতূহল। লোকটি উত্তর দিল, আগে কলকাতার মাস্টার দিদিমণির। কলকাতার মাস্টার দিদিমণির? উদ্বিগ্ন বোধ করল সোমনাথ। কে? ওই যে মাস 2 আগে এখানে নতুন এসেছেন। জমিদারের স্ত্রীর সেবা করতে? আগে ঠিক ধরেছেন ডাক্তারবাবু, কর্তা তো এখন ওনার জন্যই পাগল। এদিকে গিন্নিমা যে কত ভুগতেছেন। ওনার জন্যে পাগল কেন? দুঃখের কথা আর কি বলবো। গ্রামের অশিক্ষিত সরল মুখ আলগা মানুষ ওই নির্জন মাঠের মধ্যেই গলা খাটো করে ঘরের খবর পরের কানে দিল। অমন দেবীর মতো বউ বাঁইচে থাকতে তার সম্মুখেই কর্তার কিনা এই বিয়ের ইচ্ছা। বিয়ে করবেন ওই মেয়েটিকে? এই তো আজই শুনলাম বাবু, খেন্তির মা আবার ওনাগো সকলের কাপড় চোপড় কাচতে যায় কিনা সব শুইনে এলো। আর শোনা শুনি কি, এ তো আমরা আগেই বুঝেছিলাম। আগেই বুঝেছিলে? ঠোঁটে জিভ বোলালো সোমনাথ। মহিম সরকার সব জানে, ওই মহিম বুড়োই তো যত নষ্টের গোড়া। ও, বুড়ো হয়েও কর্তার যুবতীর রোগ গেল না। এর আগের বারও তো এই কাণ্ড। ওই কুচুটে মহিম সরকারটাই তো এই কম্মের ডাইন হাত বাঁ হাত, আর জুটেছে হরকুমার ভট্টাচ শালা, গ্রামের পাপ। এরপরে হরেকেষ্ট তাদের গায়ের আরো অনেক জরুরি খবর দিল, যার এক বিন্দু আর সোমনাথের কানে ঢুকল না। অনেক পরে অন্যমনস্কভাবে জিজ্ঞেস করল, মেয়েটি কি বলে? সেই মেয়ে আবার বলবে কি? এত বড় বাড়ি, এত ধন রত্ন, তার কাছে তো বাবু স্বজ্ঞ। চাকরানিগিরি করতে এসে রানী হওয়া, সে কি একটা সোজা কথা? অরুন্ধতির প্রতি এই অবজ্ঞাসূচক উক্তিতে ব্যথা পেল সোমনাথ, কিন্তু প্রতিবাদ না করে বলল, তাহলে তার মত আছে বলো। লোকটা হাসল শব্দ করে। কর্তার যখন নজর পড়েছে তখন আর মত অমতের কথা ওঠে ডাক্তারবাবু, এই বিয়া হবেই। জোর করে? কার ঘাড়ে কয়টা মাথা জমিদারের উপর কথা বলবে? এখানে কোনো ন্যায় অন্যায় নেই, পাপ অপাপ নেই, ইচ্ছে অনিচ্ছেও নেই। বুঝলেন বাবু, সবই কেবল গায়ের জোর, সবই গায়ের জোর। ফিসফিস করল, গত বছর নিধুর বউটা শেষে মরল না গলায় দড়ি দিয়ে? জল জ্যান্ত বউটা, কি সুন্দর দেখতে, আহা হা। সোমনাথ চুপ। জমিদার বাড়ির ফটক দেখা গেল, আলো জ্বলছে গেটে। সোমনাথ ব্যস্ত হয়ে বলল, হরেকেষ্ট, আমাকে এখানেই নামিয়ে দাও তো। কেন বাবু? তুমি আবার স্টেশনে চলে যাও গাড়ি নিয়ে। হরেকেষ্ট অবাক হয়ে বলল, আবার আমি কেন স্টেশনে যাব ডাক্তারবাবু? কিছু কি ফেলে এসেছেন? না, কিন্তু আমি যে ডাক্তার নই, আমি তোমাদের সেই মাস্টার দিদিমণির সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ? এই নাও, এই টাকা দুটো তুমি রাখো, কেউ কিছু জানবে না, তুমি এখনই চলে যাও। আমি আপনাকে কত কথা বললাম। তা তো আমার ভালোই হলো হরেকেষ্ট, তুমি আমার অনেক উপকার করলে। আচ্ছা, এই টাকাটাও তুমি রাখো। হরেকেষ্ট হাত গুটিয়ে নিল। কর্তা জানতে পারলে আমার গর্দান যাবে বাবু। কিছু জানবেন না তিনি, তুমি নাও। সোমনাথ নেমে পড়ে তার হাতে গুজে দিল টাকাটা। তারপর গাড়িটা প্রায় ঠেলে ঘুরিয়ে দিল চাকা। গ্রামের লোক, 2 আনা 4 আনাতেই যাদের যথেষ্ট মনে হয়, 3-3টে করকরে টাকা হাতে পেয়ে যেন ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। একটুখানি দাঁড়িয়ে থেকে আবার প্যাডেলে পা ঘোরালো। দেখতে দেখতে ছোট হয়ে মিশে গেল মাঠের মধ্যে। অমর নারায়ণের অস্থিরতা আজ সারাদিন তাকে অশান্ত রেখেছে। অনেক আশায় ছাই পড়েছে আজ। তার আশঙ্কার আর সীমা নেই। কতবার যে অরুন্ধতির দরজায় এসে দাঁড়িয়েছে, কতবার যে জ্বরের তাপ পরীক্ষা করেছে,
কত লোক যে নিযুক্ত করেছে পরিচর্যার জন্য তার ঠিক নেই। কেবলই মনে হচ্ছে তীরে এসে বুঝি তরি ডুবল। এতদিন রইল মেয়েটা, আর তার ভোগ বাসনাকে কিছুমাত্র চরিতার্থ করতে না দিয়েই পালাবে নাকি? জীবন মরণ কি মানুষের হাতে? তাছাড়া এখন মনের এই উদ্বেল অবস্থায় তাকে অসুস্থ থাকতে দিলেই তো সব পিছিয়ে যাবে, আর পেছিয়ে যাওয়া মানেই সময়ের ভার অসহ্য। শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়াতেই সোমনাথের সঙ্গে প্রায় ঠোকাঠুকি হল। কে? অমরনারায়ণ অবাক হয়ে তাকালো মুখের দিকে। সোমনাথও তাকালো, ভালো করেই তাকালো। মনে হলো দেখবারই মতো। এ বিষয়ে সন্দেহ রইল না, ইনি এখানকার দণ্ডমুণ্ডের কর্তা, পরম প্রতাপান্বিত জমিদার অমরনারায়ণ চৌধুরী, অরুন্ধতির পাণিপ্রার্থী। আপনি কি চান? সোনা বাঁধানো কালো দাঁত ঝিলিক দিল একবার। খয়েরি ঠোঁটের পানের রস অনুপরমাণু হয়ে ছিটল চারিদিকে। সাবধান হয়ে সরে দাঁড়ালো সোমনাথ। তারপর বলল, এখানকার জমিদার অমরনারায়ণ চৌধুরীর সঙ্গে একবার দেখা হতে পারে কি? বেশ, বলুন। আপনার এখানে মাস 2 আগে অরুন্ধতী নামে একটি মেয়ে কাজে এসেছিলেন, আমি তার কাছে এসেছি। কি দরকার? অনেকদিন খবর পাইনি। আপনি তার কে হন? আমার নাম সোমনাথ, কলকাতা থেকে আসছি। ওকে বললেই উনি বুঝতে পারবেন। উনি পারবেন কি পারবেন না আমি তো আপনাকে তা জিজ্ঞেস করিনি। আপনার সঙ্গে তার সম্বন্ধটা কি সেটাই আমার জানা দরকার। একটু চুপ করে রইল সোমনাথ। বলল, আত্মীয়তা কিছু নেই। অমরনারায়ণ এবার ভুরু কুঁচকাল। তবে আপনি দেখা করতে চাইছেন কি হিসেবে? সোমনাথ বলল, এর মধ্যে আবার একটা হিসেব কি? আপনাদের কাছে না থাকতে পারে, আমার কাছে আছে। এরকম অনাত্মীয় পরপুরুষের সঙ্গে দেখা করা আমাদের ঘরের মেয়ে বউয়ের পক্ষে অসম্মান। কথা একেবারে শেষ করে দিয়ে আবার ঘরের ভিতর পা বাড়ালো অমরনারায়ণ। সে কি? থ হয়ে গেল সোমনাথ। আমি তো আপনাদের ঘরের মেয়েদের সঙ্গে দেখা করতে চাইছি না, আমি আমাদের। যুধিষ্ঠির! অমরনারায়ণের উদ্ধত গলা অসহিষ্ণু হল। বলে দে তো লোকটাকে, আমার এখন বাজে কথা বলার সময় নেই। আর এও বলে দে, যার সঙ্গে সে দেখা করতে এসেছে সে এখন এ বাড়িরই বউ। সোমনাথকে সম্পূর্ণ উপেক্ষা করে সে আরাম চেয়ারে বসল। পাটা তুলে দিল তার মুখের দিকে। অলসভাবে বাঁ হাতটা বাড়ালো কি বাড়ালো না, ওই কোণ থেকে হুঁকো বরদার ছুটে এসে রূপোর তারে জড়ানো সাপের মতো নলটা তার হাতে তুলে দিয়ে সরে দাঁড়ালো অবনত হয়ে। সোমনাথ প্রথমটায় হতভম্ব হয়ে গিয়েছিল। এরপরে সে কি করবে, কি বলবে, কিছুই যেন ভেবে পাচ্ছিল না। তারপর হঠাৎ তার চোখ লাল হয়ে উঠল লোকটার অভদ্র ইতর ব্যবহারের ধীর উপলব্ধিতে। তার মতো মানুষ কোনো জবাব খুঁজে পেল না বটে, কিন্তু চেহারার ভঙ্গি দৃঢ় হয়ে উঠল সঙ্গে সঙ্গে। যুধিষ্ঠির কাছে এসে বলল, আপনি এখন যান বাবু, কর্তামশাইয়ের মেজাজ ভালো নেই, মিচিমিচি। সোমনাথ তাকালো একবার, আর সেই চোখের দিকে তাকিয়ে থেমে গেল যুধিষ্ঠির। কিন্তু ঘরে বসেও লোকটার উপস্থিতি অনুভব করে গাত্রদাহ হলো অমরনারায়ণের। তার জমিদারি মেজাজ ক্রমেই চড়ে উঠতে লাগল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বুকের ওপর হাতের ভাঁজে হাত রেখে সোজা দাঁড়িয়ে আছে সোমনাথ, আর আরাম কেদারায় বসে তামাকের নলে আলতোভাবে ঠোঁট ছুঁইয়ে ঘর থেকে সোজা তাকে দেখতে পাচ্ছে অমরনারায়ণ। আরও একটু সময় স্তব্ধতা, তারপর হঠাৎ ফেটে গেল ঢেউ। তবু তবু তুমি দাঁড়িয়ে আছো, লোফার কোথাকার! ভারী শরীরের পক্ষে রীতিমতো দ্রুত গতিতে হাতের নলটা ছুঁড়ে ফেলে চেয়ার থেকে অমরনারায়ণ উঠে দাঁড়ালো। সোমনাথ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, দেখা না করে ফিরে যাবার জন্য আমি আসিনি। না না না, দাঁতে দাঁত ঘষল জমিদার। তোমার মতো একটা বাজে ছোকরার সঙ্গে আমি আমার স্ত্রীকে দেখা করতে দেব না, ব্যাস। স্ত্রী? বাঁকা করে একটু হাসল সোমনাথ। বাহ, মন্দ নয় তো। তা খবরের কাগজে স্ত্রী চাই বিজ্ঞাপন না দিয়ে অত ঘুরিয়ে ফিরিয়ে অসুস্থ স্ত্রীর জন্য সেবা! চুপ করো রাস্কেল! ভগৎ সিং! বাঘের আওয়াজে বন্দুকের গুলির মতো ছিটকে চলে এলো 2 পুরুষের দারোয়ান। 6.5 ফুট লম্বা ভগৎ সিং মিলিটারি ভঙ্গিতে 2 পা খটাং করে জুড়ে কপালে হাত ঠেকিয়ে জবাব দিল, হুজুর।
कहाँ ढूंढता है उल्लू? बिल्ली कुत्ता अंदर आ रहा है, देखता नहीं हो? সদরের গোলমাল অন্দরে গিয়েও পৌঁছল। সর্বপ্রথমে ছুটে এলো সকল সংবাদের খবর কাগজ রতিপিসি। এমনিতেই সে কান পেতে আছে দেয়ালে দেয়ালে। এ তো তার পক্ষে বোমা। সবে প্রদীপ জ্বালা লক্ষ্মীর আসনের কাছে মালা টপকাতে বসেছিল একটু, এর মধ্যেই এই ডিঙি মেরে অমনি চত্বর পার হয়ে দৌড়ে এলো সদরের দিকে। তারপর দেখতে দেখতে একতলার চক মেলানো ঘরের সব দরজাই প্রায় খুলে গেল। ছোট একটা ভিড় জমল বড় গেটে। সকালের দিকে কেমন একটা অদ্ভুত আচ্ছন্নতার মধ্যে থাকলেও বিকেলে বেশ ভালোই ছিল অরুন্ধতী। জ্বর ছিল না, কোনো কষ্টও ছিল না শরীরের। আনু আছে সবসময়। ও ঘর থেকে মৃন্ময়ী উদ্বিগ্ন হয়েছেন, খবর নিচ্ছেন ঘন ঘন। সেই খবরের সঙ্গে অমর নারায়ণের ব্যাকুলতার খবরও কিছু কিছু তার কানে পৌঁছচ্ছিল। কাল বিকেল থেকে তার নিজের জ্বরের উত্তাপ নেহাত মন্দ ছিল না, তাতে অবশ্যই খুশি হয়েছিলেন তিনি। কেননা মনে মনে তো এই চাইছিলেন, কোনো অসুখ করুক, তবে তো যাবার রাস্তা দেখতে পাবেন। বিছানায় শুয়ে শুয়ে এই তো তাঁর সাধনা। তিনি যা চান তা তো এই। ডাক্তার আসছেন এই খবরটা জানলেন সন্ধ্যের পরে। খবরটা ভালোই। পরের মেয়ে এখানে এসে এই নির্বান্ধব পুরীতে একা শুয়ে কষ্ট পাবে, তার চেয়ে ডাক্তার এসে তাড়াতাড়ি সারিয়ে তুলুন, সেটাই তো বাঞ্ছনীয়। উপায় থাকলে নিজের ঘরে, নিজের কাছে বুকের উত্তাপে জুড়িয়ে দিতেন তার তাপ। কিন্তু আনু যে মুহূর্তে খবরটা জানালো, ভেতরটা দপ করে জ্বলে উঠল নিমেষে। তৎক্ষণাৎ এই যত্নের আড়ালে তার স্বামীর প্রচ্ছন্ন কোনো নোংরামি যেন দেখতে পেলেন স্পষ্ট করে। এ কথাটা তাঁর মনেই হচ্ছিল। প্রত্যেক মাসে করকরে 100টি টাকা মাইনে দিয়ে সে যে কেবলমাত্র স্ত্রীর যত্ন আর শিশুদের রক্ষণাবেক্ষণের জন্যই বিজ্ঞাপন দিয়ে এই মেয়েটিকে নিয়ে আসেননি, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সত্যি সত্যি উদ্দেশ্যটা যে কি আর কতখানি তা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। লজ্জিত মুখে আনু আসল কথাটাই খুলে বলল। সবাই বলছে কাকা নাকি ওকে বিয়ে করবেন, বোধহয় মিথ্যে কথা। মৃন্ময়ী বললেন, যুধিষ্ঠিরকে ডাক। যুধিষ্ঠির নিচে সদরে। আর সে লোকটা কে? ও কাকা, তিনি তো সদরের বৈঠকখানায়। ঠিক আছে, তুই যা এখন। যুধিষ্ঠিরকে দেখলেই বলবি সে যেন তার কর্তাকে একবার নিয়ে আসে আমার ঘরে। কাকাকে? হ্যাঁ হ্যাঁ। মৃন্ময়ীর গলায় ঈষৎ অসহিষ্ণুতা ফুটল। ভেবে দেখেছি আনু, চারপাশে পাপ থাকলে তার তাপ লাগবেই, যতই না তুই নিজেকে গুটিয়ে রাখিস। সেই পাপ এবার দূর করব। দূর করবেন? করব না? মৃন্ময়ী হঠাৎ আনুর হাতখানা টেনে নিলেন মুঠোয়। ডাক এসেছে, টের পাচ্ছি, কিন্তু তার আগে কয়েকটা কাজ তো আমাকে সেরে যেতে হবেই। ওরকম বললে আমার কষ্ট হয়। আনুর চোখ সত্যি ঝাপসা হলো। বোকা মেয়ে, আয় কাছে আয়। টেনে তাকে চোখের সামনে নিয়ে এলেন। একটা মরা গাছে তুই আর কতকাল জল ঢালবি বলতে পারিস? মূল শুকলে গাছ বাঁচে? তার চেয়ে মন খুলে বিদায় দে, আমি তো তাতেই বাঁচব। অসংবৃত শাড়ির আঁচল গুছিয়ে নিয়ে তিনি উঠে বসলেন। এবার যা, নিচে গিয়ে অপেক্ষা কর। ভেতরে এলেই এই সিঁড়ি দিয়ে আমার মহলে নিয়ে আসবি। আনু চলে গেল ধীরে ধীরে। আর আনু যেতে তিনিও উঠে দাঁড়ালেন। বেরিয়ে এলেন বাইরে, প্রথমে ঢাকা বারান্দায়, তারপর ছাদে। আহ, কতকাল পরে বাইরে এলেন তিনি, আকাশের তলায়। তাকিয়ে রইলেন মুখ তুলে। কি যেন ভাবতে চেষ্টা করলেন, যেন কাকে মনে পড়ল কি পড়ল না, কেবল মুচড়ে উঠল বুকটা। অমর নারায়ণকে তিনি ডেকে পাঠিয়েছেন, জানেন সে আসবে। আর একটু পরেই মৃন্ময়ীর কাছে শেয়ালের মতো ল্যাজ গুটিয়ে বসবে। লোকটা ভীরু। অনেকদিন পরে চোখের সামনে দেখবেন মানুষের মতো চেহারা সেই ভীরু জানোয়ারটিকে। ভাগ্যিস ফুসফুসে তার পোকা ধরেছে, হাজার লালসায় পুড়ে গেলেও এই শরীর সে ছোঁবে না। তা নইলে কি হতো সেটা ভেবে মৃন্ময়ী শিহরিত হলেন। হায় হায়, সেই লোকটার অস্পৃশ্য হবার জন্য এই সাধনা, এই মিথ্যা খোলসের গহ্বরে দিনের পর দিন তিলে তিলে মৃত্যু। তার চেয়ে গলায় দড়ি দিলাম না কেন, শাড়িতে আগুন জ্বালালাম না কেন? সাহস নেই নাকি তাতেও আলস্য?
কিন্তু ফাঁকি দিতে দিতে শরীরকে তো সত্যি জীর্ণ করে এনেছি। এই তো জ্বরের উত্তাপ বন্ধুর মতো জড়িয়ে আছে সারা শরীরে। আয়ুর পাতা ঝরে পড়ছে দিনের পর দিন। গাছ ন্যাড়া হয়ে এলো। বুঝতে পারছি, ঠিক বুঝতে পারছি। শুনতে পাচ্ছি, ঠিক শুনতে পাচ্ছি। বহুদূর থেকে জলের কল্লোলের মতো মৃত্যুর গম্ভীর পদধ্বনি। আস্তে আস্তে ছাদ পেরিয়ে অরুন্ধতির ঘরে এসে তার মাথার কাছে দাঁড়ালেন তিনি। লম্বা হয়ে ছায়া পড়ল দেয়ালে। চুপচাপ জানলায় তাকিয়েছিল অরুন্ধতী। তাকে দেখে প্রায় চমকে উঠল। আপনি আপনি এখানে? তার মাথায় নিঃশব্দে হাত বুলোলেন মৃন্ময়ী। যে খোরাকের অভাবে মন তার এতকাল পঙ্গু হয়েছিল, শরীর অকর্মণ্য হয়েছিল, যেন সেই খোরাক পেয়ে বেঁচে উঠলেন হঠাৎ। নিচু হয়ে মাথায় চুমু খেলেন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার মতো ভালো কি আর কিছু? মনে মনে উচ্চারণ করলেন। যেদিন ভালোবেসেছিলাম, ফলের ভারে গাছের মতো সুখের ভারে আনত হয়েছিল হৃদয়। কোথায় গেল সেসব দিন, সেসব মানুষ? কোথায় গেল সব? এই বাড়িতে, এই ঘরে ভালোবাসা নেই। এখানে কেউ কাউকে ভালোবাসে না, এমনকি অমর নারায়ণের ওই ছোট মেয়েটা, যে মেয়েটাকে একদিন শূন্য মনে বুকে চেপে শান্তি পেতে চেয়েছিলেন, সেই মেয়েটাও ছুটে পালিয়ে গিয়েছিল ধাক্কা মেরে ফেলে দিয়ে। ওর মা, অমর নারায়ণের মেজ স্ত্রী, চোখ লাল করে দৌড়ে এসেছিল। ডাইনি, আমার স্বামীকে মজিয়েছিস রূপ দেখিয়ে, এখন সোহাগ দেখিয়ে মেয়েটাকেও গেলবার চেষ্টা? আয় আয় লাবি, তুই আর যাস না ওর ধারের কাছে। তুক জানেও, ওর ছায়া মারালেও পাপ। আত্মীয় স্বজন, আশ্রিত, পালিত ঝি চাকর, দাসদাসী, কত লোক গিসগিস করছে এই পুরনো চারমহলা বিষাক্ত বিরাট বাড়িটিতে। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে ভালোবাসে না। কেবল আনুটা কোথা থেকে এসে তাকে জড়ালে কে জানে। শুকনো ডালে একটি সবুজ পাতা, বদ্ধ বাড়ির দম আটকানো যন্ত্রণায় একটি ছোট রন্ধ্র। এই আনুটাই তাকে নিঃশ্বাস নিতে দিয়েছে। তারপর এই মেয়ে, এই অরুন্ধতী। সেই একটি মাত্র সবুজ পাতার মরা ডালেই ফুল ফোটালো ও। মস্ত জানলা খুলে দিয়ে আলোয় বাতাসে ভরিয়ে দিল ঘর। ভালোবাসা, ভালোবাসা, আবার ভালোবাসা এলো জীবনে। আবার জোয়ার এলো হৃদয়ে। মরবার আগে আবার সেই সুখ, সেই পূর্ণতা। প্রণয়িনী মা হলো এবার। মা, মেয়ে মনের চিরকালের ঘুমন্ত বাসনা, একমাত্র বাসনা। ঈশ্বরের সৃষ্টির কৌশল। শোভা নয়, হঠাৎ হঠাৎ দমকা হাওয়ার খুশি নয়, ক্ষণিক বসন্তের প্রতারণা নয়, হেমন্তের নবান্ন। ভয়হীন, ভাবনাহীন, দ্বিধাহীন, জ্বালাহীন স্নেহ। কিন্তু এ থেকেও কি আবার তাকে বঞ্চিত করবে অমর নারায়ণ? বাঘ হয়ে হরিণের মতো গ্রাস করবে এই মেয়েকে? মৃন্ময়ী আবার তাঁরই জীবনের প্রতিচ্ছবি দেখবেন এই মেয়ের মধ্যে? না না, কিছুতেই না। তুমি ভেবেছ কি অমর নারায়ণ, পৃথিবীতে একলা তোমারই রাজত্ব, সব তোমারই খুশি খেয়ালের মাটির পুতুল? কিন্তু তুমি জানো না তোমার পাপের দণ্ড হাতে নিয়ে আজকে কে দাঁড়িয়ে আছে এই মেয়ের মাথার ওপর। একে তুমি একবার ছুঁয়ে দেখো না তোমার লোভ দিয়ে। কি করি আমি? কি করব আমি? কি করতে পারি? কতটুকু আমার ক্ষমতা? সত্যি যদি লোকটা ওকে বিয়ে করতে বদ্ধপরিকর হয়, কোন জাদু বলে আমি ঠেকাবো তার দুরন্ত কামনাকে? নিজেকেই কি নিজে পেরেছিলাম? তা নাই বা পারলাম, কিন্তু আজ আমি পারব। আমি চিৎকার করে উঠব এই অন্যায়ের বিরুদ্ধে। আজ আমি সেই শক্তি পণ করব যা একদিন পারিনি। আমি পালিয়ে যাব ওকে নিয়ে। আমি ওকে জ্যান্ত পুড়িয়ে মারব, ফেলে দেব ধাক্কা দিয়ে ছাদ থেকে। কিন্তু তবু তবু তোমার কুপ্রবৃত্তির ইন্ধন হতে দেব না ওকে, এই মেয়েকে, যাকে এই মুহূর্তে আমি আকুল হয়ে ভালোবাসছি। বসলেন তিনি বিছানায়, আর বসতেই নিচেকার গোলমাল স্পষ্ট হয়ে কানে এলো। চকিত হয়ে কান খাড়া করলেন তিনি। আনু ছুটতে ছুটতে এলো। উমা, কাকিমা, আপনি এখানে? কেমন করে এলেন? নিচে কি কাণ্ড! হাঁপাতে লাগলো সে। কি রে? ব্যস্ত হয়ে মুখ তুললেন মৃন্ময়ী। বিশ্রী, এক ভদ্রলোক দেখা করতে চান ওর সঙ্গে, তা কাকা কিছুতেই দেবেন না।
আমার সঙ্গে? আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কে কে আনুদি? উঠে বসল অরুন্ধতী। মৃন্ময়ী বললেন, কেন, দেখা করতে দেওয়া না দেওয়ার কর্তা সে নাকি? কি জানি, কাকার কি মাথা ঠিক আছে? আসলে ভয় হয়েছে পাছে মতলব ফসকে যায়। সকলের সামনেই তো জোরে জোরে বলছেন যে অরুন্ধতী ওর। অরুন্ধতী উঠে দাঁড়ালো। আমি যাই, আমি দেখে আসি। বসো। মৃন্ময়ী আলতোভাবে হাত রাখলেন তার পিঠে। বুঝতে পারছি অনেক কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে সেখানে, তোমার গিয়ে দরকার নেই। খুব সম্ভব সেই এসেছে, আমি একবারটি দেখে আসি। অরুন্ধতীর গলা থেকে যেন কান্না ভেসে উঠল। ছটপট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। মুহূর্তকাল মৃন্ময়ী তাকিয়ে রইলেন তার মুখের দিকে অপলক দৃষ্টিতে, যেন কি দেখলেন, কি বুঝলেন। তারপর বললেন, নাম কি তার? লাল হলো অরুন্ধতী। হঠাৎ শান্ত হয়ে বসে পড়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। মৃন্ময়ীর অপেক্ষমান দৃষ্টির তলায় ঘেমে উঠল পিঠ, তবু জবাব দিতে পারল না। মৃন্ময়ী আবার বললেন, নাম কি তার? সোমনাথ। এবার ধীরে ধীরে উচ্চারণ করল সে নামটি, এই প্রথম। মৃন্ময়ী হাত রাখলেন তার মাথায়, একটু হাসলেন, তারপর বললেন, বুঝেছি, কোনো ভয় নেই তোমার, আমি তাকে তোমার কাছে এনে পৌঁছে দেব, কিন্তু তুমি এসো না। সম্পূর্ণ সুস্থ মানুষের মতো দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন তিনি। ছাদ পেরিয়ে, বারান্দা পেরিয়ে হন হন করে সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচে। দরজার মুখে দুপাশের ভিড়ে ঢেউ উঠল একটি। রতি পিসির আতঙ্কিত চাপা গলা শোনা গেল, এ কি সেজ বউ? মৃন্ময়ী তাকালেন না কারো দিকে। বাইরে যাবার পেতলের কাজ করা দরজার বিরাট পাল্লাটা ধরে দম নিলেন একটু। হ্যাজাকের কড়া আলোয় চকিতে দেখে নিলেন সদর উঠোনের নাটকীয় দৃশ্যটি। দেখলেন স্বামীকে, দেখলেন পরিপূর্ণ যৌবন মরিয়া হয়ে ওঠা সোমনাথকে, দেখলেন 10 বছর আগেকার ঠিক এমনি আরেকটি দৃশ্য। তারপর সমস্ত শক্তি গলার মধ্যে সংহত করে বাঁশির মতো তীক্ষ্ণ আওয়াজে ডাকলেন, যুধিষ্ঠির! হুঙ্কার ছাড়তে ছাড়তে থেমে গেল অমরনারায়ণ। ভগৎ সিং চমকে ফিরে তাকালো। পিছু হটে দাঁড়ালো অন্যান্য লোকজন, আর বুড়ো যুধিষ্ঠির ছুটে এলো কাছে। তুমি তুমি নেমে এসেছো এই অসুখ শরীরে? তুমি কেন মা? তোমার বাবুকে মনে করিয়ে দিতে এসেছি যুধিষ্ঠির। এ বাড়ি তাঁর নয়, আমার। এ বাড়িতে যথেচ্ছাচার করবার তাঁর কোনো অধিকার নেই। বাড়াবাড়ি করলে আমি বাধ্য হব ফটক থেকে বার করে দিতে। তিনি হাঁপাতে লাগলেন উত্তেজনায়। সব স্তম্ভিত। মাসি পিসিরা চোখ বড় বড় করে তাকালো এ ওর দিকে। গাছের পাতাটি পর্যন্ত স্তব্ধ হল। কি বললে? এগিয়ে এলো অমরনারায়ণ। এত বড় আস্পর্ধা তোমার? স্বামীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দুপা সোমনাথের দিকে এগিয়ে এলেন মৃন্ময়ী। তুমি এসো আমার সঙ্গে। এরা সবাই আমার আশ্রিত। এদের ব্যবহারের জন্য এদেরই লজ্জিত হতে দাও। ভদ্রমহিলার মুখের ওপর চোখ আটকে গেল সোমনাথের। রুখে উঠল অমরনারায়ণ, যত বড় মুখ নয় তত বড় কথা। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ, আজ আমি তোমাকে শুদ্ধ খুন করব। তবে যুধিষ্ঠির অস্থির হয়ে মাঝখানে দাঁড়ালো। ভেতরে চলুন কর্তা, ভেতরে চলুন। মনে মনে বলল, হায় হায়, এরা কি শেষে সকলের সামনেই মারামারি খুনোখুনি করে মরবে নাকি? ইস, কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! যুধিষ্ঠির হটিয়ে দিলে উৎসাহী আত্মীয়ের দলকে। 6 বছর বয়স থেকে 66 বছর বয়স হলো তার এ বাড়িতে। এ বাড়ির মান সম্মানের সঙ্গে যে তার নিজের মান সম্মানও জড়িত। এদের যে সে কলিজার মতো ভালোবাসে। ওই যে মেয়ে, ওই যে দাঁড়িয়ে আছে রানীর মতো, পটের ছবির মতো, তাকেও সে চেনে ভালো করে। অমরনারায়ণ মূর্খ, তাই পেয়েও পেল না। মানুষটার মর্ম বোঝবার মতো শক্তিও নেই ওর। চোখের দেখাই ওর বড়। ছাদ থেকে ছাদে দেখল, আর উন্মাদ হয়ে গেল বিয়ে করবার জন্যে। টাকা দিয়ে, কড়ি দিয়ে, এত বড় বাড়ির মালিকানা সত্ত্ব লিখে পড়ে দিয়ে নিয়ে এলো বিয়ে করে। সেই সন্ধ্যার কথা এখনো মনে আছে যুধিষ্ঠিরের। শ্রাবণ মাস,
সারা বেলা বৃষ্টি ঝরছে ঝুপঝুপ, কাজ নেই, কর্ম নেই, কেবল ভেজা কাপড় ছড়িয়ে দেয়া আর তুলে ফেলা। এই মেয়েটি এলো, কি সুন্দর! অবাক হয়ে মুখখানার দিকে তাকিয়ে রইল যুধিষ্ঠির। বিয়ে ঠিক হয়ে গেছে তখন, আর মাত্র 6 দিন বাকি। যুধিষ্ঠিরকে দেখে বলল, বাবু বাড়ি আছেন? যুধিষ্ঠির অবাক। বিয়ের আগেই আসা যাওয়া শুরু করেছে কেন মেয়েটা? এই তো কত কান্নাকাটি করছিল শুনলাম, কত অশান্তি বাপেতে মেয়েতে, এ আবার কি? ব্যস্ত হয়ে বলল, আছেন মা, যাও না, তুমি ঘরে যাও। যেন ভয় পেল একটু, বলল, তুমি এসো, চলো। কর্তার কাছে নিয়ে গেল যুধিষ্ঠির। নিয়ে যেতেই অমর নারায়ণের পা দুটো জড়িয়ে ধরল মেয়েটি। ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমাকে বাঁচান, আপনি আমার বাবার বয়সী, আমাকে দয়া করুন, এ বিয়ে ভেঙে দিন আপনি, আমি পারবো না। অমর নারায়ণ 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল। তা কখনো হয়? তোমাকে ছাড়া আমার জীবন যে অন্ধকার। ছুটে বেরিয়ে এলো মেয়েটি, আর তার ব্যাকুল কান্নার বুক ভাঙা শব্দটা অনেকক্ষণ পর্যন্ত সন্ধ্যার আঁধারে ঘুরে বেড়ালো চারদিকে। রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল যুধিষ্ঠিরের। মনে হয়েছিল, তুই বাপু একটা 46 বছরের বুড়ো লোক, দুটো বিয়ে করেছিস, না বিয়ে করা বউ কটা আছে তার ঠিক নেই। একটা বউ জলজ্যান্ত ঘরে বেঁচে এই মেয়ের বয়সী মেয়েটার দিকে তোর এমন পাপ নজর কেন? সে অমর নারায়ণকে কাঁধে চড়িয়ে বড় করেছে, যে অমর নারায়ণের তাকে নইলে একদণ্ড চলে না, যাকে সে সেদিনও খোকা বলে ডাকত, দোষ গুণ নির্বিশেষে যাকে ভালোবাসে ও ভক্তি করে। তৎক্ষণাৎ তার উপর সমস্ত মন বিতৃষ্ণায় ভরে গিয়েছিল। তারপর থেকে দেখছে তো এত বছর, আর একটি শব্দ করেনি মেয়েটি, একটি কথা বলেনি। কচু পাতায় যেমন জল ধরে না, সুখ দুঃখ আর কিছুই যেন ধরল না এই মানুষে, কিছুই চাইল না আর সংসারের কাছে, জীবনের কাছে। মারো, কাটো, আদর করো, সে আছে সবকিছুর উপর ভেসে, আলগা হয়ে। যুধিষ্ঠির ভালোবেসেছিল মনিবের মতো নয়, মেয়ের মতো। আবার সেও একমাত্র তাকে দেখলেই সারা মুখে হেসে উঠত, কথা বলত। বাপ কতবার নিতে এসেছিল, যায়নি। দেখা করতে এসে কেঁদে ফিরে গেল, তবু দেখা দিল না। মরল পরে, একদিন একটু আনমনা হয়ে রইল শুধু। সেই সব স্মৃতি আজ মনে পড়ল যুধিষ্ঠিরের। স্মৃতি তো, এই মানুষ এই বাড়িতে এখন তো প্রায় স্মৃতি। কবে থেকে যে সে অসুখের আড়ালে আত্মগোপন করেছে নিজের ঘরটিতে, তা পর্যন্ত মনে নেই। তার ঘরে কেউ যায় না, কেউ থাকে না, সেও বেরোয় না ঘর থেকে। কর্তার সঙ্গে সম্বন্ধ তো কোনোদিনই স্বীকার করেনি। অসুখের পরে এক ঘরে রাত্রিবাসের নিয়মটুকুও ছিঁড়ে ফেলেছে। তবে আজ হঠাৎ কোথা থেকে উড়ে এলো সে? কেমন করে এলো? এমন একটা ছোট ব্যাপারে সে মাথা গলালই বা কেন? কিন্তু গলিয়েছে যখন, তখন কি এর হেস্তনেস্ত না করে ছাড়বে? নাকি অমর নারায়ণের আবার বিয়ের খবরেই জ্বলে উঠেছে ভেজা বারুদ? মনে পড়ে গেছে নিজের কথা, এই নতুন মেয়েটার মধ্যে আবার নিজের ছবিই দেখেছে। ঠিক এই রকমই তো ছিল সে তখন, এই রকম বয়স, এই রকম শান্ত, মিষ্টি, কাঁচা চেহারা। এই মেয়েটার জন্য হঠাৎ মায়া করল যুধিষ্ঠির। বলতে গেলে অমর নারায়ণকে যুধিষ্ঠির প্রায় ঠেলে নিয়ে এলো ভেতরে। ঘরে এসে বোঝালো, কর্তা, আইন আছে, আদালত আছে, সবই কি গায়ের জোরে হয়? না হয় বুঝলাম বিয়ে করবেন, কিন্তু এখন কি সেদিন আছে যে জবরদস্তি করলেও তার সাজা পেতে হবে না? জবরদস্তি? জবরদস্তি বলতে তুই কি বুঝিস রে উজবুক? চুপ কর। চুপ করতাম যদি তোমার ভালো মন্দে আমার কিছুই না এসে যেত। তোমাকে আমি এখন কর্তাবাবু বলি বটে, কিন্তু একদিন তো কোলে করেই মানুষ করেছিলাম, সে মায়া কাটাই কেমন করে? তুই বেরিয়ে যা ঘর থেকে। আমি এখনই জরুরি তলব দেব মহিম সরকারকে। আমি ভেরিতে যাব। বিয়ে হয় ভালো, তা না হলেও এই মেয়ে আমার চাই, আজ রাত্রেই চাই। আর তার আগে ওই দাঁতে দাঁত ঘষল, ওই ডাইনিকে আমি গলা টিপে শেষ করব। তা তুমি পারো, তাহলেই তোমার পাপের 16 কলা পূর্ণ হয়। কিন্তু মনে করে দেখো, এই বাড়ি ঘর প্রজাপত্তনি সবই আইনত ওই ডাইনিরই।
এতদিন সে যত চুপ করে থেকেছে, আজ যদি তার প্রতিশোধ নিতে আরম্ভ করে, তখন তুমি দাঁড়াবে কোথায়? চুপ কর রাস্কেল। আজ এটাও তুমি খুব কাঁচা কাজ করলে কর্তামশাই। যে ভদ্রলোকের ছেলেটিকে হাতের কাছে পেয়ে খামোখা অপমান করলে, সে কি তোমাকে সহজে ছেড়ে দেবে যদি পুলিশ নিয়ে আসে কলকাতা থেকে? কি? এই মাস্টার দিদি যদি উল্টো সাক্ষী দেয়, তোমার কি অধিকার আছে তার সঙ্গে কেউ দেখা করতে এলে দেখা না করতে দেবার? সে আমার স্ত্রী। বিয়ে তো হয়নি। হবে হবে হবে, আলবাত হবে। তুই বেরো আমার সম্মুখ থেকে। আমি আজ রাত্রেই যা করবার করব। পরেশ ভট্টাচার্যকে বলবো তার স্বাস্থ্যফাস্ত্র আমি মানি না। এই মুহূর্তে বিয়ের তারিখ ঠিক করতে পারে ভালো, নইলে তাকে এই গ্রাম থেকে আমি তাড়িয়ে ছাড়ব। আর বিয়ে হলে ওই বদ ছোকরাকেও আমি একবার দেখে নেব। ওহ, কি আমার সুভদ্রার অর্জুন রে! বন্ধু, বন্ধুতা করতে এসেছেন ট্রেনে চেপে। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। বদমাস জোচ্চোর। অমর নারায়ণ ক্রুদ্ধ নেকড়ের মতো এ মাথা ও মাথা পায়চারি করতে লাগল। ততক্ষণে সোমনাথকে নিয়ে ভেতরে এলেন মৃন্ময়ী। নিজের ব্যবহারে স্নিগ্ধতায় ঠান্ডা করে দিলেন মন। ওপরে নিয়ে আসতে আসতে ক্লান্ত গলায় বললেন, হে বাড়ির এই হাল, এরই মধ্যে আমরা বাস করি, কিন্তু মেয়েটিকে আর এ নরকে এক মুহূর্তও নয়। না, আর নয়। আমি আজই ওকে নিয়ে যাব, যে করেই হোক। সোমনাথের গলায় তার অধিকারের দাবি ফুটে উঠল। মৃন্ময়ীর শান্ত দৃষ্টি স্থির হল তার মুখের উপর। আস্তে বললেন, তাই নিয়ে যাও, কিন্তু এত দেরি করে এত কষ্ট দিলে কেন? কেন এতদিন বিয়ে করনি? এতদিন কোথায় ছিলে? কেন আসনি? কেন এই দেরি? বিয়ে? আমি বুঝেছিলাম। অরুন্ধতির চোখে তো আমি এই ছায়াই দেখেছিলাম, এই সংশয়ের অন্ধকার। কিন্তু কেন? অপেক্ষা করলে অনেক কিছু থেকেই তার নির্যাস নিংড়ে নেওয়া যায়, কিন্তু এখানে তো নয়, এ ব্যাপারে তো নয়। আমি বলবো, দেরি করে তোমরা শুধু শুধু। আপনি একটু ভুল করছেন। আমি ভুলই তো করেছি, ভুলের প্রায়শ্চিত্তই তো করছি সারা জীবন। কিন্তু আর না, আর কাউকে আমি করতে দেব না সে ভুল। সে ভুলের যে কি যন্ত্রণা, কি বঞ্চনা, তা তো আমি জানি না। আর কোনো মেয়ের মধ্যেই আমি সেই জ্বালা দেখতে পারবো না। বাঘের মুখে হাত দিয়ে এবার আমি হরিণ ছিনিয়ে নেব। বলতে বলতে চোখের দৃষ্টি তার কোথায় কত দূরে চলে গেল সোমনাথের মুখ থেকে। নিস্তব্ধ হল সোমনাথ। আজ এই তার নিয়তি। এই নিয়তি নিয়েই বেরিয়েছে সে বাড়ি থেকে। এই ভুলের নিয়তি নিয়েই সে এই বাড়ির ফটকে ঢুকেছে। এই ভুলের বিনিময়ে হয়তো অমর নারায়ণের খাঁচা থেকে উড়িয়ে নেওয়া সহজ হবে অরুন্ধতিকে। তবে কি মৃত্যুর পরপার থেকেও তরঙ্গিনী রক্ষা করছেন তার কন্যাকে? মৃত্যুর পরেও তিনি অলক্ষ্য আদেশে নিয়ে এসেছেন তার ছেলেকে এইখানে? তবে তাই হোক, তবে এই মিথ্যার তিমির থেকেই জ্বলে উঠুক আলো, মানুষটা বাঁচুক। ওই ঘরে নিজের রোগশয্যার পরিমণ্ডলে শুয়ে বসে ক্রমেই অধীর হয়ে উঠেছিল অরুন্ধতী। মৃন্ময়ীর নির্দেশ মতো অধৈর্যহীন হয়ে অপেক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠেছিল তার পক্ষে। অশান্ত হৃদয় সে ছটফট করতে লাগল। উঠল, বসল, জানলার ধারে এলো। মন অস্থির। ঘরের মাঝখানে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল এবার অনেকক্ষণ। তারপর কি ভেবে দরজার ধারে এলো। যে প্রত্যাশার একটি ক্ষীণ সম্ভাবনা তাকে ব্যাকুল করে রাখছিল, পাছে সে প্রত্যাশা ভেঙে যায়, হয়তো সেই ভয়েও সে ঘরের বাইরে পা বাড়াতে সাহস পাচ্ছিল না। কিন্তু সময়ের ভার বড় অসহ্য। দু হাতে পর্দা সরিয়ে বেরিয়ে এলো সে, আর সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে গেল। হাসি মুখে আনু বলল, এই যে, এর কথাই তো আপনি ভাবছিলেন। কাকিমা পাঠিয়ে দিলেন। সোমনাথকে ঘরের ভেতর পৌঁছে দিয়ে চলে গেল সে। তারপর কয়েক মুহূর্তের জন্য একটা অখণ্ড নিস্তব্ধতা। রাত বাড়ল এক প্রহর। বাগানের বড় গাছের আশ্রয়ে ডানা ঝাপটে কিচিরমিচির করে উঠল পাখিরা। হেমন্তের ঠান্ডা খোলা জানলা দিয়ে হিম ছড়ালো এক মুঠো। গায়ের আঁচলটা আরো ঘন করে গায়ে দিয়ে কুণ্ঠিত মুখে অরুন্ধতী বলল, আপনি এসেছেন? জানতেন না? না তো। তক্তাপোষের টান চাদরটা আরো একটু টান করে মাথার দিক থেকে বালিশ দুটো সরিয়ে জায়গা করে দিল অরুন্ধতী। বসুন। শুনলাম অসুখ করেছে। সামান্য।
জানানো উচিত ছিল। চুপ করে রইল অরুন্ধতী। বসুন না। এটা সোমনাথের অভ্যর্থনা। অরুন্ধতী কমানো লণ্ঠনটা বাড়িয়ে আরো একটু আলোকিত করল ঘর। তারপর পায়ের দিকে বসল জড়সড় হয়ে। এতদিন এসেছেন, একটা খবর দেননি কেন? গলার স্বর বেশ ভারী। আমার আর কি বা খবর? নতুন একটা জায়গায় এসে ঠিক মতো পৌঁছতে পারলেন কিনা সেটা তো অন্তত জানাতে হয়। আমি ঠিক মতোই এসেছিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ঠিক জায়গায় যে নয় তাও বিশ্বে না এলে জানতাম না। সোমনাথের মুখের দিকে দৃষ্টি তুলল অরুন্ধতী। চোখে চোখ রেখে সোমনাথ গম্ভীর গলায় বলল, আপনি এতদিনেও এখান থেকে চলে যাননি কেন? আমি তো এখানে বেশ আছি। বেশ আছেন? এই ইতর বর্বর লোকটার বাড়িতে বেশ আছেন আপনি? আর আমার উপায় কি? বিজ্ঞাপন দিয়ে বেশি মাইনের লোভ দেখিয়ে যে উদ্দেশ্যে ও আপনাকে এখানে নিয়ে এসেছে, তার চেয়ে উপায়হীন অবস্থা আমি তো আর কিছু ভাবতে পারি না। উদাস দৃষ্টি জানলায় মেলে দিল সোমনাথ। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? একটু ভয় পেল অরুন্ধতী। সংশয়ের যে কাঁটা প্রায় প্রত্যহী তাকে ব্যাকুল করে রাখে, সে অনুভূতিটা প্রবল হয়ে উঠল। রাগ করল সোমনাথ। ছেলে মানুষ নন, এটুকুও যদি না বুঝবেন তাহলে আপনার বাইরে আসা উচিত হয়নি। তাই তো। এবার অরুন্ধতী মনে মনে হাসল। এই বিশ্ব সংসারে তার জন্য কত ঘর সাজানো আছে থরে থরে। একটা দীর্ঘশ্বাস পেলে একটু অধীর হয়ে বলল, কি হয়েছে? কিছুই না। দয়া করে আপনি প্রস্তুত হয়ে নিন, আমি আজই নিয়ে যাব আপনাকে। এই অসচ্চরিত্র জমিদার নন্দনটি স্ত্রী হবার চাইতে আরো অনেক ভালো কাজ আছে জীবনে। কি? অরুন্ধতী প্রায় আঁতকে উঠল। একটা মানুষের জীবন এত তুচ্ছ নয় যে তাকে এমনভাবে একটা জন্তুর কাছে বলি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিতে হবে। এসব আপনি কি বলছেন? আপনি কি কিছুই জানেন না? কিছুই বোঝেননি, শোনেননি? না তো। অরুন্ধতীর অস্ফুট রুদ্ধ স্বরে পৃথিবীর ভয় নেমে এলো। তারপর আস্তে আস্তে সেই ভয় ছড়িয়ে পড়ল তার চোখে, মুখে, সারা শরীরের ভঙ্গিতে। মোমের মতো সুডৌল মসৃণ গলায় পাতলা সাদা চামড়াটার কেঁপে কেঁপে ওঠায়। সোমনাথ বলল, এতক্ষণ তাহলে কিসের গোলমাল? সেই অধিকারেই তো তিনি আমার মতো একজন অনাত্মীয় ভদ্রলোককে তার ভাবী স্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে চাননি। স্ত্রী? ছটফটিয়ে উঠল অরুন্ধতী। কি বিশ্রী, কি ভীষণ! অরুন্ধতীর অস্থিরতা দেখে সোমনাথ হাসল একটু। নরম গলায় বলল, এত ভয় কিসের? আমিই তো আছি। আপনি? কেন, আমাকে কি ভরসা হয় না? ভরসা হয় না? তোলপাড় করে উঠল অরুন্ধতীর বুক। মুহূর্তের জন্য ভুলে গেল নিজের অবস্থা। 19 বছরের মেয়ে এতদিনে তার 29 বছরের গাম্ভীর্য হারিয়ে ঠিক 19 বছরের মতোই ভয়ে, দুঃখে, আবেগে ব্যাকুল হয়ে নিজেকে নিয়ে একেবারে ভেঙে পড়তে চাইল সোমনাথের কাছে, কিন্তু মুহূর্তের জন্যই। তারপরই সামলে নিল। গানের মিরের মতো বুকের ভেতরে গড়িয়ে যেতে লাগলো সেই ঢেউ। খাটের রেলিংয়ের নিজের ভার ন্যস্ত করে শান্ত গম্ভীর গলায় বলল, মিছিমিছি এলেন, কত কষ্ট হলো, অসম্মান হলো। সেটাই আপনি বড় করে দেখছেন কেন? আমি না এলে এই বাড়ি থেকে আপনি কি আর বেরোতে পারতেন? হাতের ঘড়ির দিকে তাকালো সে। আপনি এবার প্রস্তুত হয়ে নিন। আমি? আমি কোথায় যাব? কি আশ্চর্য! অধৈর্যই সোমনাথ বলল, কলকাতা যাবেন? কলকাতা? কেন, সে জায়গাটা কি এখান থেকেও খারাপ? অরুন্ধতী বলতে পারল না সে জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারছে না বলেই তার এত যন্ত্রণা, এত দুঃখ। বলতে পারল না সেখানে যাবার অসম্মানের চেয়ে, কষ্টের চেয়ে এই জমিদার বাড়ির কারাগারও তার পক্ষে সহনীয়। একটু চুপ করে থেকে শুধু বলল, আমি যাব না। যাবেন না? অবাক হলো সোমনাথ। না, এখানেই থাকবেন? কলকাতায় গিয়ে কোথায় থাকবো? আপনি কি জানেন না সেখানে আমার একটা বাসস্থান আছে? তাতে আমার কি? অভিমানে ভেঙে এলো অরুন্ধতীর গলা। এখানে থাকার আমার জোর আছে। আমি এখানে চাকরি করি,
কিন্তু সেখানে কি অধিকারে আমি উঠব গিয়ে? সোমনাথ বলল, যদি এ বিয়ে আপনি আটকাতে না পারেন? ভেসে যাব। অরুন্ধতী আবছা হাসল। মরবার সাহস তো নেই। কেউ যদি এভাবেই মেরে ফেলে, ভবিতব্য বলেই মেনে নেব। এসব ছেলে মানুষই ছাড়ুন। অভিভাবকের মতো এবার ধমকে উঠল সোমনাথ। ছেলে মানুষই করেই আপনি এই বিপদ ডেকে এনেছেন। বিপদ কোথায়? এখানে এসে আমি আশ্রয় পেয়েছি, বন্ধুতা পেয়েছি, স্নেহ পেয়েছি। কার? মানুষের মনের কোন গহনতম গোপনতম অন্ধকারের মধ্যে যে কি লুকোনো থাকে কে জানে। সহসা বুকের এই প্রান্তর থেকে ওই প্রান্তর পর্যন্ত একটা ঈর্ষার বিদ্যুৎ যেন ঝলসে উঠল। তীব্র দৃষ্টিতে অরুন্ধতীর প্রায় অবিশ্বাস্য সুন্দর মুখের দিকে তাকিয়ে সোমনাথ বলল, জমিদারের? অরুন্ধতী বলল, বাধা কি? তাই তো, বাধা আর কি। বেশ। উঠে দাঁড়ালো সোমনাথ। আমার কর্তব্য আমি করলুম, এরপর আপনার নিজের দায়িত্ব আপনার। অরুন্ধতী জবাব দিল না। সোমনাথ পা বাড়িয়ে বলল, তাহলে আমি যাই। আর কিসের অপেক্ষা? এখনই? চকিত হয়ে চোখ তুলল অরুন্ধতী, আর তার সজল চোখের দিকে তাকিয়ে থমকে গেল সোমনাথ। কয়েক মুহূর্ত পৃথিবীতে কেবলমাত্র টলটলে 2 চামচে জল ছাড়া আর কিছুরই অস্তিত্ব রইল না তার কাছে। চোখ নামিয়ে নিয়ে আবার সে বসে পড়ল বিছানায়। আস্তে আস্তে বলল, দেরি করে কি লাভ, সব গুছিয়ে নিন। পর্দা ঠেলে এক হাতে শ্বেত পাথরের থালায় খাবার, আর এক হাতে শ্বেত পাথরের গ্লাসে জল নিয়ে আনু ঘরে ঢুকে একটু হেসে বলল, কাকিমা বলে পাঠালেন অনেক তো হলো, এটুকুও হোক। এদিকে মৃন্ময়ী ঘরে এসে ডেকে পাঠালেন যুধিষ্ঠিরকে। বললেন, এসব খবর আমাকে এতদিন বলনি কেন? যুধিষ্ঠিরের ঈষৎ নোয়ানো লম্বা শরীরের ছায়াটা আরো লম্বা হলো দেয়ালে। সে এ কাঁধের ছাড়ন ও কাঁধে নিয়ে তাকালো চারিদিকে। ভাঙা ভাঙা মোটা গলায় ফিসফিসিয়ে বলল, সেই কৈফিয়ত এখন তলব করো না মা। যদি পারো ওই ভদ্রলোকের ছেলেটির সঙ্গে মেয়েটিকে পাঠিয়ে দাও তার বাড়িতে, ঘরেতে। কেন? গায়ের গন্ধে যেমন মাছি আসে, মহিম সরকারও তেমনি উড়ে এসেছে কর্তার ঘরে। পরামর্শ বসেছে দরজায় খিল দিয়ে। তুমি কি মনে করো এখন এই কুপ্রবৃত্তির কোপ থেকে তা নইলে রক্ষা করতে পারবে তাকে? তুমি কি ভুলে গেছো এই বাড়ির একমাত্র মালিক আমি? মনে আছে, মনে আছে, সব মনে আছে আমার। কিন্তু বাড়ি যে তোমার সে কথা তো জানে আদালত, আর বাড়ি যে কর্তাবাবুর সে কথা মানে সারা গাঁয়ের লোক। মাথায় করাঘাত করল যুধিষ্ঠির। তবে শোনো সব, আজ পারলে আজ, কাল পারলে কাল, যে কোনো সুযোগে, যে কোনো সময়, ছলে বলে কৌশলে, যে কোনো উপায় ওরা গোপনে একেবারে সরিয়ে ফেলবে মেয়েটিকে, ভেরিতে নিয়ে যাবে, বিয়ে হবে সেখানে। আর বিয়ে নাই বা হলো, একবার সেখানে গেলে কি সর্বনাশের বাকি রাখবে কিছু? গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বেরুল মৃন্ময়ীর। কেঁপে উঠলেন তিনি। যুধিষ্ঠির বলল, আমি কি জানতাম এসব? আমি কি ভাবতে পারতাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনলাম আমার মাথার মধ্যে যেন গুলিয়ে গেল। তোমাকে কর্তার গোপন কথা বলে দেওয়া আমার বিশ্বাসঘাতকতা। আর বলেছি জানলে আমার ঘাড়ে মাথাটা থাকবে না। কিন্তু চাকরি হই, যাই হই, মন তো আমার আছে একটা, ধর্ম তো আছে। কতগুলি ছেলেপুলের বাপ তো আমি। একটা মেয়ের এত বড় সর্বনাশের কথা জেনেও চুপ করে থাকি কেমন করে? আনু দিদি না ডাকলেও আমি তোমার কাছে আসতাম, বলতাম, মাগো তুমি ঠেকাও। তবে এখন উপায়? যেন জলের মধ্যে তলিয়ে যেতে যেতে কথা বললেন মৃন্ময়ী। যুধিষ্ঠির দরজার কাছে পা বাড়ালো। আমি এবার যাই। যদি কোনো রকমে কর্তার টের পান এ ঘরে এসেছি, তবে আর উপায় নেই। শোনো, সদর দরজা দিয়ে ওদের পার করা যাবে না, সেখানে তালা পড়ে গেছে এতক্ষণে। তাছাড়া পাহারা আছে। আমার মনে হয় এই ছেলেটিকে ওরা আটকে রাখবে। ভয় আছে না, যদি বাইরে থেকে লোকজন এসে হামলা করে, পুলিশই আনে যদি। যুধিষ্ঠির, এখান থেকে পালানো আজ বড় শক্ত মা। যাই হোক, তুমি হুঁশিয়ার থাকো, আমি দেখছি কি করতে পারি।
দেয়ালে ঘেঁষে ঘেঁষে নিজেকে নিয়ে একেবারে বেড়ালের মতো নিঃশব্দ পায়ে চুপে চুপে চলে গেল যুধিষ্ঠির। মৃন্ময়ী বসে পড়লেন মেঝের উপর। অনেকক্ষণ পর্যন্ত যেন ভাবতে পারলেন না কিছু। গায়ের আঁচল শিথিল হয়ে ছড়িয়ে রইল লম্বা রেখায়। কিন্তু হঠাৎ উঠলেন, বালিশের তলা হাতড়ে বার করলেন লোহার দেয়াল আলমারির চাবিটা, খুলে ফেললেন মোচড় দিয়ে। অনেক দিনের অব্যবহারে ক্যাঁচ করে ঠিক কান্নার মতো শব্দ হলো একটি। বাঁ হাতে লণ্ঠন ধরে ডান হাতে বার করতে লাগলেন মুঠো মুঠো টাকা। জমিদারি থেকে তার নিয়মিত হাত খরচের টাকা, 1 পয়সাও না খরচ করা 10 বছরের সঞ্চয়। গুটিয়ে থাকা লম্বাটে থলেটি প্রায় ভরে উঠল পাতলা কাগজের নানা সংখ্যার নীলচে নোটে। মুদ্রাগুলো ছড়িয়ে পড়ল ঘরময়। তিনি বাইরে এসে দাঁড়ালেন। এরপর অরুন্ধতীকে নিয়ে পালালো সোমনাথ। যুধিষ্ঠিরই ব্যবস্থা করে দিল সব। সিঁড়ির মুখে ছবি হয়ে দাঁড়িয়ে রইলেন মৃন্ময়ী। নামতে নামতেও 2 সিঁড়ি দিয়ে উঠে এলো অরুন্ধতী। 2 হাতে জড়িয়ে ধরল তার কোমর, মুখ রাখল বুকে। তিনি তার মাথায় নিচু হয়ে চুমু খেলেন। অরুন্ধতীর 3য় মাতৃবিচ্ছেদ ঘটল। আনু গোলাঘরের পাশে আগেই দাঁড়িয়েছিল। সেখান থেকে স্পষ্ট দেখা যায় অমর নারায়ণের ঘর। বড় জানলা দিয়ে ঘরের গতিবিধি দেখা যায়। দূর থেকে কেউ আসছে কিনা। পাতা মারিয়ে কি চলে গেল খড়খড় করে। আতঙ্কিত হয়ে আনু নিজেকে লুকিয়ে ফেলল বেড়ার গায়ে। তারপর আস্তে আস্তে ফুটে উঠল 3টি ছায়া মূর্তি। ভাঙা দেয়াল ডিঙিয়ে বাইরে যাবার গোপন রাস্তাটিতে এসে আনু হাত দুটো জড়িয়ে ধরল অরুন্ধতীর। ঠান্ডা, ভয় পাওয়া হিম হাত। হাতের মুঠোয় মৃন্ময়ীর উপহার সেই লম্বা থলে। অরুন্ধতীকে বিয়ের যৌতুক দিয়েছেন তার হতভাগিনী মা। আনু সেটাকে তার কোমরে বেঁধে দিল ভেতরে গুঁজে। একটু পথ হাঁটতে হলো। একটু দূরে রেখে এসেছে যুধিষ্ঠির তার বন্ধু হারানের গরুর গাড়ি। অরুন্ধতী হাঁপিয়ে গেল ওইটুকু চলতে। বুড়ো যুধিষ্ঠির 2 হাতে সাপটে নিল তাকে। সোমনাথ বলল, আর কত দূর? এই তো বাবা, এসে গেছি। এতক্ষণে শব্দ করে কথা বলল তারা। যুধিষ্ঠির গাড়ির সঙ্গে সঙ্গে এগিয়ে এলো খানিকটা। বলল, আপনাদের নিয়ে ও এই স্টেশনের পরের স্টেশনে পৌঁছে দেবে। কে জানে এতক্ষণে কি তাণ্ডব হচ্ছে সেখানে, কত লোক কোথায় ছুটেছে। বুঝলে হে হারান, একেবারে উল্টো পথে হলুদ গায়ের মধ্যে দিয়ে নলকুণ্ডা স্টেশনে পৌঁছে দেবে। ভাড়া বেশি নিও, কিন্তু চালিয়ে যেও, তাহলে ভোর 5টায় ট্রেন ধরা কিছুই শক্ত হবে না। অরুন্ধতী হাত বাড়িয়ে স্পর্শ করল যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির আশীর্বাদ করল মাথায় হাত রেখে। সোমনাথ বসে রইল অভিভূতের মতো। গরুর ল্যাজে মোচড় দিল গাড়োয়ান। গাড়ি এগিয়ে গেল জোরে। পেছনে পড়ে রইল যুধিষ্ঠির। তার পেছনে জমিদার বাড়ির উদ্ধত উন্নত মস্ত চূড়ো। আর তার পেছনে মৃন্ময়ীকে মনে পড়ে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল অরুন্ধতীর। আনুকে ভেবে কান্না পেল। অন্ধকার গাড়ির গহ্বরে এদিকে সরে এসে অতি সন্তর্পণে কোণ ঘেঁষে বসে 2 হাঁটুর মধ্যে মুখ লুকোলো সে। রুক্ষ খড়গুলির ওপরে হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিল সোমনাথ। নিজের গায়ের দামি কোটটি খুলে গুটিয়ে দিল বালিশের মতো। তারপর বলল, হিম পড়ছে, বাইরে ঠান্ডা লাগবে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 8ম পর্ব এবং 3য় তরঙ্গ শুরু করব অন্যদিন। আজকের মতো নমস্কার।